আমি খুব ফর্মালি না ইনফর্মালি চলে আসলাম একটু লাইভে। একটা বিষয় হঠাৎ নিউজ দেখছি, তো সেই বিষয়ে কিছু কথা বলার প্রয়োজন মনে হলো। সাউন্ড ঠিক আছে? তো একটু আগে নিউজ দেখলাম, আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পারছেন যে কী বিষয়ে কথা বলবো। যে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাশ করলেন আসিফ মাহমুদ, এটা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিস্টার শাহ আলম, সম্ভবত ওনার নাম। তো একটু ফাইলের প্রসেসটা বোঝা প্রয়োজন, যে মন্ত্রণালয় একটা ফাইল কিভাবে কোন প্রসেসে পাস হয়। প্রথমত আমি মিস্টার শাহ আলম যেটা বলেছেন সেটা উত্তরটা পরে আসছি। সাধারণত আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকে জানেন যারা এই বিষয়গুলোর সাথে মন্ত্রণালয়ের সাথে কাজ করেন বা বিভিন্ন সরকারি অফিসের সাথে কাজ করেন, তারা জানেন যে প্রসেসগুলো কীভাবে হয়, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না। ফলে একটু এনলাইটেন করা প্রয়োজন। প্রথমে একটা ফাইল সাধারণত আমার জায়গা থেকে, আমি যে জায়গায় ছিলাম উপদেষ্টার জায়গায়, এখন মন্ত্রীর জায়গায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো সাধারণত একটা ফাইল হচ্ছে কিভাবে প্রসেস হয়, মানে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন, সেটা প্রসেস হয় হচ্ছে সংশ্লিষ্ট শাখা থেকে। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশন শাখা আছে, ওয়াসা শাখা আছে, সেই শাখার নিজস্ব একটা সেট আপ আছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাধারণত একটা শাখা কাজ করে থাকে। তো প্রথমত সেই শাখার উপসচিব ফাইলটা ইনিশিয়েট করে। উপসচিব থেকেই ফাইলটা স্টার্ট হয় আর কি। তো তারপরে সেটা যুগ্ম সচিব দেখেন। যুগ্ম সচিব দেখার পর সেটা তার কাছে যদি মনে হয় যে ঠিক আছে, এটা উপরে পাঠানো যায়, সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে তিনি এটা আবার তার সিনিয়র কর্মকর্তার কাছে পাঠান। তিনি স্বাক্ষর করে পাঠান, সেটা এডিশনাল সেক্রেটারির কাছে যায়। এডিশনাল সেক্রেটারি সেটা আবার নিজে দেখেন, সেটা পারফেক্ট থাকলে তিনি সেটা আবার সাইন করে সেটা সচিবের কাছে পাঠান। সচিব সেটা স্ক্রুটিনি করে সেটা উপদেষ্টা কিংবা মন্ত্রী যিনি দায়িত্বে আছেন তার কাছে পাঠিয়ে থাকেন। এবং তার স্বাক্ষরের পরে, তার স্বাক্ষরের সাথে সাথে কিন্তু সেটা অনুমোদন হয়ে যায় না, তার স্বাক্ষরের পরেও কাজ থাকে। মন্ত্রী কিংবা উপদেষ্টা স্বাক্ষরের পর তিনি স্বাক্ষর করে মার্ক করে দেন, যে তিনি চাইলে যে কাউকে মার্ক করতে পারেন, তিনি শাখাকেও মার্ক করতে পারেন, তিনি সরাসরি উপসচিবকেও মার্ক করতে পারেন, তিনি চাইলে সচিবকে মার্ক করতে পারেন, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যে কাউকে মার্ক করতে পারেন। বাট আমার সবসময় প্র্যাকটিসটা ছিল যে আমি পুরো নর্মটা ফলো করতাম, আমি সবসময় সচিবকেই মার্ক করতাম। ফলে এটা আমার স্বাক্ষর পরে সচিবের কাছে যেত, সচিব সেটা আবার এবার নিচের দিকে, একটা হচ্ছে আপওয়ার্ড ফাইলের গতিবিধি, তারপর হচ্ছে ডাউনওয়ার্ড, এটা আবার নিচের দিকে যাবে। সচিবের পরে সচিব হয় সরাসরি উপসচিবকে দিয়ে দিবেন, অথবা অতিরিক্ত সচিব, তারপর যুগ্ম সচিব, তারপর উপসচিব, এভাবে ক্রোনোলজিক্যালি পাঠাবেন। উপসচিবের কাছে যাওয়ার পরে তারপর তিনি হচ্ছে অফিসিয়ালসদেরকে দিবেন এটা, বা তিনি হচ্ছে এটাকে করবেন, এটা নোটিশ আকারে দিবেন। যখন নোটিশটা আসে, গভর্নমেন্ট নোটিশটা আসে, তার মানে হচ্ছে এটা গভর্নমেন্ট নোটিশ কিংবা গভর্নমেন্ট অর্ডারটা আসে, তার মানে হচ্ছে এই ফাইলটা পাস হয়ে গেল আর কি। এটা মানে ইভেন আমার সাইন করার মতো দিয়েও পাস হয় না, এটা আরও প্রসেস আছে। তারপরে গিয়ে নোটিশ, যেটা গভর্নমেন্ট অর্ডার আকারে আপনারা দেখেন, সেটা আসা মানে হচ্ছে পাস হওয়া। তো এটা হচ্ছে প্রসেস, নর্মাল প্রসেস। এটা হচ্ছে যে কোনো জেনারেল ফাইলের, কিন্তু এখানে যেহেতু কথা হয়েছে প্রকল্পের, মিস্টার শাহ আলম বলেছেন যে কোনো একটা প্রকল্প সচিবের স্বাক্ষর ছাড়া পাস হয়েছে। তো আমার মনে হয় যে ওনারা তো হয়তো মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, নতুন হতে পারেন, হয়তো প্রসেস এখনও বুঝে উঠতে পারেন নাই। তো প্রথমত একটা প্রকল্প পাস হওয়ার ইয়াটাও আরও অনেক বেশি কমপ্লেক্স। যারা আসলে কাজ করেন, কাজ না করলেও জানেন, কারণ আপনার বাড়ির সামনে যখন রাস্তা করা লাগে, বা যখন বাড়ির সামনে বা হচ্ছে আশেপাশে যখন সড়কের কাজ হয় বা ছোটো ছোটো কাজ হয়, সরকারি কাজ, সেগুলো আপনারা জানেন কতটা স্লো হয়, কারণ এটার প্রসেসটা অনেক লেংদি, অনেক লম্বা। তো সেটার প্রসেসটা আমি আরেকটু বুঝাই। যে প্রথমত একটা প্রকল্প নেওয়ার যদি নীতিগত সিদ্ধান্ত হয় যে এই বিষয়ে একটা প্রকল্প গ্রহণ করা হবে, তখন ফার্স্টে হয় ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা সংশ্লিষ্ট সংস্থা করে, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিভিশন যেটা আছে, প্রকৌশল বিভাগ, যেটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আপনার বাড়ির আশেপাশে ছোট রাস্তা থেকে শুরু করে কালভার্ট থেকে শুরু করে এই কাজগুলো সাধারণত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সারা দেশে করে থাকে।
এবং সেটা ফিজিবিলিটি স্টাডি হয় আর কি। ফিজিবিলিটি স্টাডিটার ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডার ইনভলভ। এখানে জেলার এক্সিএন, উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এলজিইডি ডিপার্টমেন্টের, এটা কিন্তু মন্ত্রণালয় না, এটা এলজিইডি আলাদা একটা ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিভিশন, যেটার চিফ থাকেন একজন চিফ ইঞ্জিনিয়ার, তিনি সেটার প্রধান। তো সেখানে এটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হয়। ফিজিবিলিটি স্টাডিতে যদি মনে হয় যে ঠিক আছে এই প্রকল্পের কার্যকারিতা বা প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে প্রায়োরিটি বিবেচনা ওই প্রকল্পটাতে হাত দেওয়া হয়, প্রকল্পটা নেওয়া হয়। নেওয়ার পরে ওইটার একটা ডিপিএম প্রস্তুত করা হয়, ওইটার একটা মানে প্রকল্পে কি কি কাজ হবে, বাজেট এস্টিমেট থেকে শুরু করে পুরো ডিটেলস সহ একটা ডিপিএম তৈরি করা হয়। এবং সেটা এই প্রকল্পটা যখন চিফ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর নিয়ে, মানে চিফ ইঞ্জিনিয়ার এটা যখন অনুমোদন করে দেন যে ঠিক আছে এটা নেওয়ার জন্য যিনি প্রস্তুত এবং এটা নিতে চায়, তখন এটা আসে মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে মিনিস্ট্রিতে আসে। মিনিস্ট্রিতে ওই সেম প্রসেস, যে শাখা, বিভিন্ন শাখার মাধ্যমে এটা আসার কথা। তো এই শাখার মাধ্যমে যখন এই যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যে শাখা ডিল করে, ওই শাখায় যখন আসে, তখন এটা নিয়ে ফার্দার একটা প্রকল্প নেয়ার ক্ষেত্রে একটা কমিটি আছে, একাধিক কমিটি থাকে সাধারণত, যেটা সাধারণত সচিব হেড করে আর কি। সাধারণত সচিব অথবা সচিব যদি চান তাহলে তিনি যে কোনো অতিরিক্ত সচিব বা অন্য কাউকেও দায়িত্ব দিতে পারেন। একটা প্রকল্প পাশ করার বিষয়ে একটা কমিটি থাকে। তো সেই কমিটিতে আলোচনার ভিত্তিতে সেখানেও যদি অ্যাগ্রিড হয় যে ঠিক আছে এই প্রকল্পটা আমরা নিব, তখন ওই প্রকল্পটা আসলে ওইটা পাস হয় এবং সেটার ফাইল ওয়ার্কটা স্টার্ট হয় আর কি। তো তখন আবার ওই যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পার হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর কাছে ফাইলটা আসে। তখন মন্ত্রীর স্বাক্ষর হওয়ার পরে সেটা আবার ডাউনওয়ার্ড যায়। তো একটা প্রকল্প আপনারা জানেন যে আরও কমপ্লেক্সিটি আছে। প্রকল্প বিষয়ক যখন কমিটি বসে মিটিংয়ে, তখন তারা দেখে যে এটার সাথে অন্য কোনো মন্ত্রণালয় ইনভলভ কিনা বা অন্য কোনো মন্ত্রণালয়ের মতামত নেওয়া প্রয়োজন কিনা। যেমন একটা রাস্তা করা হবে, তখন দেখা হয় যে এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতে পারে কিনা, গাছ কাটা পড়ছে কিনা, সেক্ষেত্রে এটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি ইনভলভ থাকে। তো ভূমি মন্ত্রণালয় ইনভলভ থাকে, কারণ জমি জমার বিষয় আছে, জমি জমা কেনা না কেনা। তো এরকম আরও স্টেক হোল্ডার ইনভলভ আছে, তাদেরকে নিয়ে এবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকও প্রয়োজন পড়তে পারে মাঝে মধ্যে, কখনো কখনো। তো সেটাও করা হয়, সেটা সচিবের নেতৃত্বে যেই প্রকল্প যে কমিটি থাকে সাধারণত, সেই কমিটির মাধ্যমে হয়। তো তারপরে এটা উপদেষ্টার কাছে আসে। উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর সেটা তারপরে প্রসেস আছে। উপদেষ্টা চূড়ান্ত অনুমোদনের পর এই প্রকল্পটা যায় পরিকল্পনা কমিশনে। আপনারা জানেন যে আমাদের যেই পরিকল্পনা কমিশন আছে, সব প্রকল্প সব মন্ত্রণালয় থেকে অবশ্যই পরিকল্পনা কমিশনের মাধ্যমেই পাস হতে হয়। একেবারে ছোট প্রকল্প হলে সেটা মন্ত্রণালয় নিজেই নিতে পারে, কিন্তু বড় প্রকল্পগুলো, মাঝারি প্রকল্পগুলো পরিকল্পনা কমিশনে পাস হয়। কিছু প্রকল্প আছে যেটা 50 কোটির নিচে বা 100 কোটির নিচে, আমার ঠিক মনে নেই যে কোন মার্কটা, সেটা সাধারণত পরিকল্পনা মন্ত্রী যিনি থাকেন, আমার অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, এখন সম্ভবত আছেন আরেকজন। তো মন্ত্রী যিনি থাকেন তারপর যে নিষ্পত্তিযোগ্য হয়, 50 কোটি টাকার প্রকল্প হলে সে নিজেই আসলে দেখে নিষ্পত্তি করে দিতে পারে। আবার এটা তার পর্যায়ে যাওয়ার আগেও কিন্তু পরিকল্পনা কমিশনেও, পরিকল্পনা মন্ত্রণালয়েও, সেখানেও আবার সচিবের নেতৃত্বে, বা সেখানে তো অনেক সচিব, প্রায় 12 থেকে 15 জন, তাদের কোনো একটা কমিটির নেতৃত্বে আবার স্ক্রুটিনি হয়। স্ক্রুটিনি হওয়ার পরে তারা যখন দেখে যে এটা ঠিক আছে, এটা পাঠানো যায়, তখন তারা তাদের উপদেষ্টা কিংবা মন্ত্রীর কাছে পাঠায়, তিনি অনুমোদন দেন। আর যদি প্রকল্প বড় প্রকল্প হয়, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন নিউজে সবসময় যে মাঝে মধ্যে মাসে 2বার এই মিটিংটা হয়, মাঝে মধ্যে 1বার হয়, মাঝে মধ্যে 2 মাসেও হয়, একনেকের যে বৈঠক হয়। দেখবেন যে এইবারের একনেকে 3,000 কোটি টাকার, 5,000 কোটি বা 20,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন, বা এতগুলো 27টা, 20টা বা 10টা বা 5টা প্রকল্প অনুমোদন হয়। আপনাদের আমরাও যখন দায়িত্বে ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই একনেক বৈঠকটা হতো। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একনেক বৈঠকটা হয়। তো প্রকল্পটা লাস্ট পাস হয় কিন্তু একনেকে, এবং তার মাধ্যমে তারপর এটার এক্সিকিউশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যখন একনেক থেকে জানানো হয় এই প্রকল্প পাস হয়ে গেছে, নির্দেশনা আসে, তখন মন্ত্রণালয় ওই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগটা গ্রহণ করে সাধারণত। তো এই পুরো প্রসেসটা আমি বোঝালাম বা বললাম এত সময় নিয়ে, কারণ হচ্ছে এটা বোঝাটা জরুরি। এটা না বুঝলে এই যে একটা এলিগেশন আনা হলো, এটা বোঝাটা মুশকিল হবে। তো একনেকের পরে আসার পরে এই কার্যক্রমটা শুরু হয়। তো অনেকগুলো ফেজ আমি বললাম, একটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি,
ওই সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে। তারপর হচ্ছে একটা ডিপিএম প্রস্তুত করা, ডিপিএম প্রস্তুতের পর প্রকল্প বিষয়ক কমিটি থেকে একটা অ্যাপ্রুভাল নেওয়া, কমিটির পরে সেটা উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব হয়ে উপদেষ্টা বা মন্ত্রীর কাছে অনুমোদন নেওয়া, অনুমোদনের পরে সেটা আবার পরিকল্পনা কমিশনে পাঠানো, পরিকল্পনা কমিশন নিজে স্ক্রুটিনি করে যে এটা কতটুকু প্রয়োজন না প্রয়োজন। তারপরে পরিকল্পনা কমিশন এটা নিয়ে এটা যখন ফাইনাল করে তখন এটা একনেকে যায়, একনেকে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে, বাকি একনেক সদস্যদের উপস্থিতিতে, সদস্যরা সাধারণত মন্ত্রীরাই হন এবং সচিবরাও থাকেন সংশ্লিষ্ট, সেটা পাস হয়। পাস হওয়ার পরে এবার সেটার বাস্তবায়ন যায়। তো ইটস এ ভেরি লং প্রসেস, যেটাকে অনেকে মানে আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৌরাত্ম আমরা বলে থাকি আর কি। তো উনি যে কথাটা বললেন যে সচিবের অনুপস্থিতিতেই বা সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশ করলেন উপদেষ্টা, মানে অবৈধভাবে, এই ধরনের একটা কথা উনি বলার চেষ্টা করেছেন। আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি মানে প্রয়োজন, যে কোন ফাইল, এক্স্যাক্টলি কোন ফাইল। যদি মানে এটা তো অন পেপার থাকার কথা যে ফাইলেই স্বাক্ষর থাকবে, ঠিক আছে, একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নাই। মাঝে মধ্যে যেটা হয় যে সচিব যদি কোনো বিদেশ সফর থাকে, সাপোজ সচিব কোনো বিদেশ সফর আছে, তাহলে সাইনটা কে দিবে সচিবের অনুপস্থিতিতে? তখন অতিরিক্ত সচিব একজনকে সিনিয়রিটির ভিত্তিতে, সাধারণত যিনি সিনিয়র থাকেন তাকে সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হয় সচিব বিদেশ যাওয়ার আগে। এটাও উপদেষ্টার বা মন্ত্রীর স্বাক্ষরই হয়ে থাকে যে অতিরিক্ত সচিবকে সচিবের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব প্রদান করা হলো। তখন তিনি ফাইল ওয়ার্কগুলো কন্টিনিউ করে থাকেন এবং রান করে থাকেন। তো সচিবের অনুপস্থিতি হইলেও সেখানে অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আপস্ট্রিমে কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। আবার সচিবের সংশ্লিষ্টতা আরও অনেকগুলো জায়গা আছে, একনেকে সচিবের উপস্থিতি থাকতে হয়। তারপর যেই কমিটি, এই যে প্রকল্প বিষয়ক যে কমিটি, প্রকল্প পাশ করার জন্য যে কমিটি ইটসেলফ রিপোর্ট করা হচ্ছে সচিবের কাছে, বা ওই কমিটির ক্ষেত্র বিশেষে সচিবই প্রধান থাকেন আর কি। তো সচিবের মানে জিনিসটা সাউন্ড লাইক যে সচিবকে না জানিয়ে বা গোপন রেখে একটা প্রকল্প পাশে গেলে ইটস ইম্পসিবল। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বললেন হয়ে গেলো এরকম না। একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডি, ডিপিএম টিপিএম করে ছোটো থেকে ছোটো প্রকল্প 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগে, যদি একেবারে লাকি হয় কেউ যে এই সময়ের মধ্যে নিতে পারে, আর না হলে সম্ভব না এটা নেওয়া। তো সচিবের আমি একটু ক্ল্যারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা প্লিজ কাইন্ডলি, যে এই ফাইলটা সচিবের ছাড়া, বিশেষ করে প্রকল্প, মানে যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। মানে কোনো কিছু যদি মনে হয় যে এটা আরেকটা ক্লজ আছে, যে কোনো কিছু যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, এখন সচিব উপস্থিত নাই, সচিব দেশের বাইরে, বা সচিব ছুটিতে আছে একদিনের, বা সচিব তার বাড়িতে গেছে, তার মা অসুস্থ বা সামথিং হইতেই পারে। তো এই 1 দিন বা 2 দিনের জন্য কাউকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয় নাই, কারণ 1 দিন 2 দিন ফাইল ক্যান ওয়েট। তো যদি এরকম হয় তাহলে কি? তাহলে উপদেষ্টা ডিরেক্টলি যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব যিনি আছেন তার স্বাক্ষরের পরে উপদেষ্টা কিংবা মন্ত্রী স্বাক্ষর দিয়ে ফাইলটা রান করতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল কিছু না, এটা টোটালি লিগেল। হ্যাঁ, এটা আমার মনে হয় শাহ আলম ভাই যদি এটা জানতেন তাহলে হয়তো উনি মানে আই থিঙ্ক ওনার আর একটু আমলাদেরকে ডেকে আর একটু বোঝা দরকার যে আসলে হাউ থিংস ওয়ার্ক। তো যদি সচিবের অগোচরেও কেউ, মানে অগোচরে বলতে তার অনুপস্থিতিতেও মন্ত্রী কিংবা উপদেষ্টা যে চূড়ান্ত দেয়, যে এই যে আমি আপনাদেরকে পুরোটা একটা স্ট্রিম বললাম যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী, এর মধ্যে সাপোজ যে কেউ নাই, সে সাপোজ যুগ্ম সচিব নাই, তাহলে উপসচিব থেকে ডিরেক্ট অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নাই। সাপোজ সচিব নাই, তাহলে জনগুরুত্বপূর্ণ ইস্যু আজকের মধ্যে সলভ করতে হবে, অফিস আওয়ারের মধ্যে সাইন দিতে হবে, সচিব ইজ নট অ্যাভেলেবেল, তাহলে অতিরিক্ত সচিবেরটাও মন্ত্রী নিজে, কারণ এখানে ফাইনাল অথরিটি হচ্ছে মন্ত্রী, ফাইনাল চূড়ান্ত জিনিসটা বাকি হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস মন্ত্রী বা উপদেষ্টা। তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না। তো সেরকম যদি হয়েও থাকে তাহলে সেটা দেখতে হবে। কিন্তু এটা জিনিসটা সাউন্ড লাইক এমনভাবে সাউন্ড করছে ওনার বক্তব্যটা বা শিরোনামগুলা, যে সচিবকে গোপনে রেখে বা অগোচরে রেখে। তো আমিও আবার এই নিউজটা দেখার পর আমি যোগাযোগ করলাম, যিনি সচিব ছিলেন আমি যখন দায়িত্বে থাকাকালীন, তিনি এখন ওএসডি অবস্থায় আছেন।
তাও ওএসডি হয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি যে এই প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মারামারিতে যে কার অর্ডার শুনবে। আমি আপনারা হয়তো শুনবেন আমার অনেক বক্তব্য আমি বলি যে এখন অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছে না যে কার অর্ডার শুনবে। তো এই দুইজনের মারামারিতে দুইজনের অন্তর্কোন্দলের কারণে বেচারা সচিবকে ওএসডি করা হয়েছে। যাই হোক, উনি বিএনপিপন্থী লোকই ছিলেন আমার জানা মতে। তো তার সাথে আমি কথা বললাম যে আসলে এরকম কোনো ফাইল কিছু হওয়ার কি সুযোগ আছে কিনা। তো তিনি বললেন এরকম কোনো ফাইল কিছু হওয়ার সুযোগ নেই, যদিও এটা লিগ্যাল, এটা করা যাবে, কিন্তু এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই। আমরা এটাকে ওয়েট করাইছি, প্রয়োজন আমরা একটু সময় নিছি, অথবা মাঝে মধ্যে এটাকে এখানে কিছু লুপ হোল থাকে। লুপ হোল লাইক যে আপনি সাইন দিয়ে দিলেন, পরে এটাকে কারেক্ট করার জন্য সচিব পরের দিন ব্যাক করলো, কিন্তু সে ব্যাক ডেটে সাইন করলো। সাপোজ আজকে সচিব নাই, বাট সচিবকে আমরা অন লুপ রাখতে চাই, তাহলে কি করা যায়? এটা আমি সাইন করে দিলাম, সচিব পরের দিন ব্যাক ডেটে সাইন দিল। তো এই প্র্যাকটিসটা লিগেল কি লিগেল আমি শিওর না, কিন্তু এই প্র্যাকটিসটা আছে। এটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই প্র্যাকটিসটা আছে। অনেক সময় আমি নিজেও দেখেছি যে মাঝখানে কোনো একটা পরত নাই, ইভেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তার মানে দ্রুত ডিসিশন প্রয়োজন, তাহলে এটা। এবং অনেক ক্ষেত্রে হয় কি স্বাক্ষর ছাড়াই সবার সম্মতি নিয়ে, সবার কনসার্ন নিয়ে, যে সবার কনসার্ন আছে, মোবাইল ফোনে তো অ্যাক্সেস যোগাযোগ করাই যায়, সম্মতি নিয়ে ফাইল রান করে দেওয়া হয় যে কাজটা হয়ে যাক, গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে দেওয়া হয়, স্বাক্ষরটা পরে নেওয়া হয়, পরে ব্যাকডেটে নিয়ে এটা কারেক্ট করে দেওয়া হয়। তো আমি আসলে ক্লিয়ার না। আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন। এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। I am willing to answer. If you have any doubt about any files, you can call me. I'm available. I will go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্যা চাই, বিলিভ তিনি সেটা বোঝেন। তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি। অ্যান্ড আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। তো আই থিঙ্ক এটা কোয়াইট ক্লিয়ার। আমি আমার জায়গা থেকে করার সর্বোচ্চ চেষ্টা করেছি। অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যেই কোনো না কোনো একটা সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। তাহলে সেই ফাইলটা প্লিজ আমাদের সামনে উত্থাপন করেন, বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করেন, এটা শো করেন। এবং যেটা উনি বলছেন যে প্রকল্প, যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে এই ফিল্টার কই থেকে লাগলো তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল। কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। কারণ সচিবের একটা প্রকল্পের সাথে তার এঙ্গেজমেন্ট অনেক বেশি উপদেষ্টা কিংবা মন্ত্রীর থেকে, অনেক বেশি। তার প্রতিটা পরতে এটার সাথে কানেক্টেড থাকা লাগে। একেবারে মন্ত্রীর কাছে আসা থেকে পরবর্তীতে পাশ এবং বাস্তবায়নের দায়িত্বটাও তার থাকে। ওভারলুক করা কোনো কিছু যদি ইভেন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টার চক্ষুগোচর নাও হয়, স্বাভাবিক, মন্ত্রী তো সাধারণত পলিটিক্যাল পার্সনরা হয়, তাদের পলিটিক্যাল কাছ থেকে বিভিন্ন কিছু, বাট সচিবের সব কিছু অবগত থাকা লাগে, সব কিছু তার কনসার্নে থাকা প্রয়োজন। তো আমাদের ইভেন ছোট থেকে ছোট ফাইল এটা অন্যান্য মন্ত্রণালয়ের প্র্যাকটিস আছে যে দ্রুততার স্বার্থে কি করে, যে আমার কাছে আসলে চূড়ান্ত অনুমোদন আমি দিলাম, দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হয় উপসচিবের কাছে ডিরেক্টলি। কারণ এটা 3-4টা টেবিল ঘুরতে গেলে এটা লালফিতার দৌড়াত্ম তৈরি করে, এটা সময় নেয়। কিন্তু আমি প্র্যাকটিসটা করতাম ফার্দার ক্লিয়ারেন্সের জন্য, যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা কোনো ধরনের না থাকে। তো সেজন্য আমি সবসময় সচিবকে মার্ক করতাম, আমার স্বাক্ষরের পরে আমি সচিবকে মার্ক করতাম, সচিবের কাছে যেত, সচিব তারপরে সংশ্লিষ্ট ডেস্কে মার্ক করে দিতেন, তো সেখানে চলে যেত ফাইলটা। তো আমি আমার সময়ে যিনি সচিব ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এমন কিছু হওয়া সম্ভব না, যেহেতু এখন যারা সচিব ছিলেন আমার সময় দায়িত্বে তারা রাষ্ট্রেরই কর্মকর্তা,
এবং রানিং কর্মকর্তা। তো মন্ত্রণালয় বা সরকার চাইলে তাদেরকে দিয়েও স্টেটমেন্টটা দেওয়ানো যায় যে আসিফ মাহমুদ কোন স্পেসিফিক ইনস্ট্যান্সে যে সচিবকে অবগত না করে বা সচিবের স্বাক্ষর ছাড়াই স্বাক্ষর করে দিয়েছেন। এবং আই থিঙ্ক যে ফাইলটাও আপনাদের শো করা উচিত, এবং এখানে কি ইললিগাল কি হয়েছে সেটাও আরও ক্লিয়ার রাখা উচিত। মানে আমি দেখছি যে এই সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজকে ওই নিউজটা পড়তে গিয়ে আমি দেখলাম যে পিরোজপুরের একটা দুর্নীতির ঘটনা নিয়েও তিনি বলেছেন যে কাজ না করেই টাকা উত্তোলন করা হয়েছে। তা আপনাদের মনে থাকার কথা বা আপনারা সার্চ করলেই পাবেন, এই সংক্রান্ত একটা প্রেস ব্রিফিং আমি করেছিলাম যে পিরোজপুরের যেই ঘটনা, যেই দুর্নীতিটা হয়েছিল সেটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে বের করেছিলাম, এবং টাকার পরিমাণ সহ আমরা দুদককে জানিয়েছিলাম যে আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং ফার্দার আপনারা ইনভেস্টিগেশন করেন। মন্ত্রণালয়ের ইনভেস্টিগেশনের পরে সেটা প্রেস ব্রিফিং করে আমরা জানিয়েছিলাম। তো একই প্রকল্পের কথা উনি একই প্রকল্পের কথাই কিন্তু বলছেন, আলাদা কিছু বলছেন না। তো ওই সরকারের পূর্ববর্তী সরকারের সময়ে কি কি অনিয়ম হয়েছে, কী কী দুর্নীতি হয়েছে, অবশ্যই মন্ত্রণালয় যদি চায় সেটা তারা স্ক্রুটিনি করতে পারে, তারা এটা তদন্ত করতে পারে। আমি আমার সময় আমি নিজেও করেছিলাম, এবং আমরা যেটা বের করেছিলাম পিরোজপুরের ঘটনাটা, সেটাই ওনারা এখন সেল করছেন, এবং একটু পলিটিক্যাল রং দেওয়ার জন্য হয়তো আমার নামটা এখানে মানে এঙ্গেজ করেছেন, বলেছেন যে আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়া। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা মানে হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আই এম চ্যালেঞ্জিং হিম অ্যান্ড অ্যাজ ওয়েল অলসো আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু উনি মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে সর্বোচ্চ দায়িত্বে যিনি থাকেন। তো আই বিলিভ যে তিনি এই বিষয়টার দায়িত্ব নেবেন এবং তিনি এটা পাবলিক করবেন। আর যদি তারা সেটা না করে, তাহলে আমি মনে করবো যে আমাকে এটা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আক্রমণ করার জন্য তারা এটা করেছে। আর যদি তাদের মধ্যে সেই সৎসাহসটা থাকে, তারা যদি সত্য বলে থাকে, তাহলে তারা এটা আসলে ক্লিয়ার করবেন, এই ফাইলটা দেখাবেন। এবং আমি এটা নিয়ে ফার্দার প্রয়োজনে ফাইলটা নিয়ে আসেন, আমরা বসি, প্রয়োজনে কোনো থার্ড পার্টি টিভি চ্যানেলকে বলেন, আমরা ওই ফাইলটা নিয়ে টকশোতে বসি। প্রয়োজনে যারা অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি থেকে এক্সপার্ট আছেন, কোনো এক্স ব্যুরোক্রেট, এক্স সচিব বা প্রেজেন্ট বা ওই সময় যিনি সচিব ছিলেন, যাকে বলা হচ্ছে যে যাকে অগোচরে রেখে করা হচ্ছে, তাকে নিয়ে আসেন, বা কোনো এক্সপার্ট অ্যাডমিনিস্ট্রেশনের ব্যুরোক্রেসির এক্সপার্ট যারা এই ফাইল ওয়ার্কগুলো ভালো বুঝছেন, তাদেরকে নিয়ে আসেন। কোথায় ইলিগাল কী হয়েছে, আই এম চ্যালেঞ্জিং, অ্যান্ড লেটস ফেস ইট। তো থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এবং দেখার জন্য। আমি আশা করি যে সরকার এটা ক্লিয়ার করার একটা সদিচ্ছা তারা রাখবে, যদি এটা কোনো ধরনের ব্যক্তি আক্রমণ না হয়ে থাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।